ওকে, স্ক্রিনটা কি দেখা যায় এভরিওয়ান? জি, দেখা যাচ্ছে। ওকে, তো আমরা অ্যাজ অফ নাও যেটা করেছি, আমরা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যে সেটা ছিল ওটা শেষ করছিলাম, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সেটা। এখন ওইটার পরে আমরা নতুন একটা এসেতে জাম্প করছিলাম, সেটা কি? সেটা হলো ডিসকাস দ্য বোথ ভিউ, ডিসকাস দ্য বোথ ভিউ অ্যান্ড গিভ ইউর অপিনিয়ন। তো আমরা এই পার্টিকুলার এসের জন্য যেমনটা দেখেছিলাম, আমাদের অন্য সকল এসেতে সেগমেন্টস থাকে কয়টা? সেগমেন্টস থাকে চারটা: ইন্ট্রোডাকশন, কনক্লুশন, আর মাঝখানে বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2। কিন্তু এই পার্টিকুলার এসের জন্য আমরা দেখেছিলাম যে পাঁচটা আছে। সেটা কি কি ছিল? ইন্ট্রো ছিল, বডি প্যারাগ্রাফ 1 ছিল, বডি প্যারাগ্রাফ 2 ছিল, আর বাড়তি একটা ছিল বডি প্যারাগ্রাফ 3, হুইচ ইজ আমাদের অপিনিয়ন যেটা সেটা দিয়ে, এবং কনক্লুশন অ্যাজ ইউজুয়াল। আচ্ছা, আমরা কোন টপিকের উপর এসেটা লিখতেছিলাম? কেউ একজন একটু বলেন তো। কে It জানতে is পারছেন commonly বলেন। believed that হুম nowadays হুম। main factors that affect children development are media, friends, and new exposure. A different point of view is that family plays most significant role. Now discuss both view and give your opinion. আচ্ছা, এটার আমরা ইন্ট্রোটা লিখে ফেলছিলাম। আচ্ছা, আমরা ইন্ট্রোটা যেন কয়টা স্টেপে লিখি? তিনটা স্টেপে। কি কি? জেনারেল স্টেটমেন্ট, হুম। তারপর? জেনারেলাইজ, জেনারেল লাইন একটা থাকবে, কোশ্চেন তারপর? প্যারাফ্রেজিং করব, এবং তারপর? থিসিস স্টেটমেন্ট। ভেরি গুড। আমাদের এই পার্টিকুলার এসের জন্য থিসিস স্টেটমেন্টটা যেন কেমন ছিল? পার্টিকুলার এখানে লাইনটা কি? মানে উদ্দীপক উদ্দীপক থাকবে, ডিরেকশন হ্যাঁ, থাকবে। উদ্দীপক তো থাকবে। আমি তো উদ্দীপকের কথা জিজ্ঞেস করছি না, আমি জিজ্ঞেস করছি ইন্ট্রোডাকশনের কথা। ইন্ট্রোডাকশনে আমি যে একটা লাইন দেই, যেটাকে আমি থিসিস স্টেটমেন্ট বলছি, সেই পার্টিকুলার লাইনটা আমার সকল ডিসকাস দ্য বোথ ভিউ এন্ড গিভ ইউর অপিনিয়ন এর জন্যই সেম কাইন্ড অফ, অ্যাটলিস্ট স্ট্রাকচারটা সেম। তো সেই পার্টিকুলার লাইনটা কি ছিল? কেউ একজন বলেন তো। চ্যাটে লিখে দেওয়ার থেকে আসলে একটু মুখে বলাটা ভালো। কেউ একজন আনমিউট করে কাইন্ডলি বলবেন প্লিজ। The behavior of a person is shaped when that person was a child. হ্যাঁ, একটু জোরে বলতে হবে ভাইয়া। The behavior of a person is shaped up when that person was a child. রাইট। আচ্ছা, আমাদের জেনারেলাইজ যে স্টেটমেন্টটা ছিল, তারপরে কোশ্চেন প্যারাফ্রেজিং এর পরে আমাদের থিসিস স্টেটমেন্টটা এরকম ছিল যে দিস এসে উইল ডিসকাস বোথ অফ দিস ভিউ অ্যান্ড আর্গিউ ইন ফেভার অফ অন। এই যে লাইনটা, এটাকে আমরা থিসিস স্টেটমেন্ট বলছিলাম। তো যাই হোক, আমরা আজকে যেটা করব, আমরা আজকে আমাদের বডি প্যারাগ্রাফ গুলা শেষ করার চেষ্টা করব, এবং কনক্লুশনটা দিয়ে আমরা এই এসেটা শেষ করে ফেলার চেষ্টা করব। তো ফর দোজ অফ ইউ, আপনারা একটু মনে করে দেখেন আমাদের এসে যে টপিকটা, সেই এসে টপিকটা কি ছিল? এসে টপিকটা ছিল এরকম যে একদল মানুষ মনে করে বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্য সব থেকে বড় ভূমিকা পালন করে হলো, এখানে বেসিক্যালি দুইটা, এখানে আমরা যে জিনিসটা নিয়ে কথাবার্তা বলতেছি সেটা কি? সেটা হলো চাইল্ড ডেভেলপমেন্ট। আমরা আজকে আইডিয়া জেনারেশন নিয়ে কথাবার্তা বলবো, যেটা আমরা এসেতে অ্যাপ্লাই করব সরাসরি। তো আমাদের এই টপিক, পার্টিকুলার যে টপিক নিয়ে আমরা এখানে কাজ করতেছি, সেটা ছিল কি? সেটা ছিল চাইল্ড ডেভেলপমেন্ট। তো চাইল্ড ডেভেলপমেন্ট বলতে একটা বাচ্চার জন্মের পরের থেকে তার বেড়ে ওঠার যে ব্যাপারটা, সেটাকে আমরা বোঝাই আর কি। তো এই চাইল্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ বাচ্চার যে বেড়ে ওঠা, এইটার জন্য আসলে কোন জিনিসগুলা ইম্পর্টেন্ট বা কোন জিনিসগুলা দরকার। তো একদল মানুষ বলছিল যে ঠিক আছে, আমাদের সবকিছুই দরকার আছে। সেই দরকার থাকা জিনিসগুলোর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা কি? সেটা হলো ফ্রেন্ড। এনিওয়ে, দুইটা দিকের কথা বলতেছিল। একটা বলতেছে যে ফ্রেন্ডস এর দরকার আছে, তার সাথে মিডিয়ার দরকার আছে,
এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেটা দরকার আছে সেটা কি, কালচার। কালচার বলতে আমরা কি বলছি, আমরা সবাই জানি আমরা যেখানে থাকি, সংস্কৃতি, আমরা যা তাই আমাদের সংস্কৃতি। তো একদল মানুষ মনে করে যে বাচ্চাদের বেড়ে ওঠার জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো এটা, বাচ্চাটা কোন ফ্রেন্ডের সাথে মিশবে, কোন মিডিয়া তা সে মানে করবে, মিডিয়া বলতে টেলিভিশন বোঝাচ্ছি বা আপনি সোশ্যাল মিডিয়া এনিথিং, সে কোনটা কনজিউম করতেছে অথবা কোন কালচারটার প্রতি সে বেশি ধাবিত হচ্ছে, এইটা এটা একদল মানুষ মনে করে। এবং আরেক দল মানুষ মনে করে যে না ভাই, আসলে ব্যাপারটা ওরকম না, একটা বাচ্চা ফ্রেন্ডস দ্বারা ডেফিনেটলি হয়, প্রভাবিত হয়, কালচার দ্বারা প্রভাবিত হয়, টেলিভিশন অথবা ইন্টারনেটে যা দেখতেছে সেগুলো দিয়ে সে অবশ্যই প্রভাবিত হয়, কিন্তু সব থেকে বড় ভূমিকা পালন করে ফ্যামিলি। ফ্যামিলি বলতে কি, ফ্যামিলি মেম্বার। ফ্যামিলি মেম্বার বলতে আমরা পার্টিকুলারলি বোঝাই কাকে, প্যারেন্টস কে বোঝাই। ফ্যামিলি ফ্যামিলি বলতে বেসিক্যালি প্যারেন্টস কে বোঝাচ্ছি। তো আমাদের যে দুইটা ভিউ আমরা কোন এসে করতেছি আবার একটু মনে করাই দেই, ডিসকাস দ্য বোথ ভিউ অ্যান্ড গিভ অপিনিয়ন। ডিসকাস দ্য বোথ ভিউ, বোথ ভিউ এর সে ফার্স্ট যে ভিউটা সেটা কোনটা, এই যে এইটা ফার্স্ট ভিউ কি বলতেছে, বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্য আমার সব থেকে বড় ভূমিকা রাখে ফ্রেন্ডস, মিডিয়া অ্যান্ড কালচার, এটা আমার ফার্স্ট ভিউ। আর আমার সেকেন্ড ভিউ যেটা, সেই সেকেন্ড ভিউতে বলতেছে যে না, বাচ্চাদের বেড়ে ওঠার জন্য সব থেকে বড় ভূমিকা রাখে ফ্যামিলি, এটা আমার সেকেন্ড ভিউ। আমাকে কি করতে হবে, আমাকে এই ফার্স্ট ভিউ যেটা সেটা নিয়েও আলোচনা করতে হবে, ফার্স্ট ভিউ নিয়েও ডিসকাস করতে হবে, ঠিক একইভাবে আমাকে আমার সেকেন্ড ভিউ যেটা সেটা নিয়েও ডিসকাস করতে হবে। ডিসকাস দ্য বোথ ভিউ বলতে এটাই বোঝায়, ফার্স্ট ভিউ নিয়ে ডিসকাস করতে হবে, সেকেন্ড ভিউ নিয়েও ডিসকাস করতে হবে। তো ফার্স্ট ভিউ যেটা কিনা ফ্রেন্ডস, ফ্যামিলি, ফ্রেন্ডস, মিডিয়া এন্ড কালচার হ্যান বোঝাচ্ছে, তো এই পার্টিকুলার যে ভিউটা সেটা আমরা বডি প্যারাগ্রাফ 1, সংক্ষেপে BP1 দিয়ে লিখলাম, বডি প্যারাগ্রাফ 1 এর মধ্যে আমি আলোচনা করব। এবং আমার যে সেকেন্ড ভিউ যেটা সেটা অবশ্যই আমি আমার যে বডি প্যারাগ্রাফ 2 সেটার মধ্যে আমি আলোচনা করব। তো এখন কোশ্চেন তো ডেফিনেটলি চলে আসে যে তাহলে আমরা অপিনিয়নে কি করব। অপিনিয়ন তো ভেরি কমন একটা গেজ, যে বডি প্যারাগ্রাফ 3 এর মধ্যে আমি আমার অপিনিয়নটা দিব। তো অপিনিয়নে আমি কি করব আসলে, আমি গতদিন যারা আমার ক্লাসটা করেছিলেন তাদের নিশ্চয়ই মনে থাকা উচিত যে আমি বলেছিলাম এখানে আপনি একটা বিচারকের রোল প্লে করেন। আপনি একজন বিচারকের রোল প্লে করেন, আপনি কি করতেছেন, আপনি বিচার কার্য পরিচালনা করতেছেন যে একটা বাচ্চা ডেভেলপমেন্টের জন্য কি ফ্রেন্ডস, মিডিয়া, কালচার বেশি ভূমিকা রাখে নাকি ফ্যামিলি ভূমিকা রাখে। এট দ্য এন্ড অফ ইউর জাজমেন্ট আপনি একটা ভার্ডিক্ট দিবেন, আপনি একটা রায় দিবেন, সেই রায়টাই হলো আপনার অপিনিয়ন, যেটা আপনি বডি প্যারাগ্রাফ 3 তে আপনাকে দিতে হবে। একটু মনে করলে এটা মাথায় চলে আসা উচিত। তো সেটা তো গেল। আরেকটা জিনিস যেটা এখন আমাকে, আমি প্রথম যখন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে আপনাদেরকে পড়িয়েছিলাম, একটু মনে করে দেখেন, আমি বলেছিলাম যে একটা এসে আমরা যখন লিখতে যাই, সেই এসের সব থেকে গুরুত্বপূর্ণ যে পার্টটা, একটা এসে যখন লিখতে যাই সেই এসের সব থেকে গুরুত্বপূর্ণ পার্টটা হয়ে থাকে ওই এসেটার আইডিয়া জেনারেশনটা। বিকজ জেনারেটেড আইডিয়া যেটা, আমি যে আইডিয়া গুলো জেনারেট করতেছি, সেটা আমার একটা এসের স্কাল। জেনারেটেড আইডিয়া, যে না এটা বেশি হয়ে গেল, সরি ফর দিস, এনিওয়ে। তো এই যে জেনারেটেড আইডিয়া যেটা, এটা কিন্তু বেসিক্যালি আমার এসের স্কাল, কঙ্কাল হয়ে থাকে। আমার একটা মানব বডির যে আমি যদি কঙ্কালের সাথে তুলনা করি, তো সেটা আমার এসের জন্য হলো জেনারেটেড আইডিয়া। তো এখন কোশ্চেন আসে যে ভাইয়া আমি আইডিয়াটা কিভাবে জেনারেট করব, আমি কিভাবে কি করব, পার্টিকুলারলি ডিসকাস দ্য বোথ ভিউর জন্য আমি কিভাবে আইডিয়া গুলো জেনারেট করব। তো আমরা আজকে আগে আইডিয়া গুলো জেনারেট করে নিব এবং তারপর আমরা দেখব সেই জেনারেটেড আইডিয়া থেকে আমরা কিভাবে বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2 লিখতে পারি। তো সেটাই আমরা এখন প্রসিড করব। তো অ্যাজ অফ নাও আমি যে কথাবার্তাগুলো বললাম এর মধ্যে কার কি কোশ্চেন আছে একটু কষ্ট করে জিজ্ঞেস করতে হবে, সেটা চ্যাটে দিলে হবে না, আমি চ্যাট ফলো করতেছি না আনফরচুনেটলি, সো ইউ গাইস হ্যাভ টু আস্ক বাই আনমিউটিং ইয়োরসেলফ। সো আনমিউট করবেন কাইন্ডলি এন্ড একটু জিজ্ঞেস করবেন যে কোথায় কি প্রবলেম গুলো হচ্ছে। আর যদি কারো কোনো প্রবলেম না থাকে সেটাও বলবেন, তাহলে আমি প্রসিড করব। অ্যাজ অফ নাও আমি যতটুকুন যে আলোচনা করলাম এর মধ্যে কার কি প্রবলেম আছে, কারো কোনো প্রবলেম আদৌ আছে কিনা, যদি থাকে তাহলে সেটা কি একটু বলবেন কাইন্ডলি। যদি না থাকে প্লিজ লেট মি নো সো দ্যাট আই ক্যান প্রসিড অন। নাই প্রবলেম নাই। নাই অলরাইট।
ওকে, তো চলেন আমরা আগে আমার বডি প্যারাগ্রাফ 1 এর জন্য আমি আইডিয়াটা জেনারেট করব। তো আমরা আমাদের এই পার্টিকুলার এস এর জন্য বডি প্যারাগ্রাফ অনেক কোন ভিউটা পাচ্ছি, এই যে এই ভিউটা পাচ্ছি যেখানে ফ্রেন্ডস, মিডিয়া এন্ড কালচার এটা বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্য বড় ভূমিকা রাখতেছে। তো চলেন আমরা একটু দেখে ফেলি যে কিভাবে একটা বাচ্চার বেড়ে ওঠার জন্য এই এই গুটি কয়েক জিনিসগুলো ভূমিকা রাখে। তো আমি কি করতেছি, আমি বডি প্যারাগ্রাফ 1 এর জন্য আমি আইডিয়াগুলো জেনারেট করছি। আমি আইডিয়া জেনারেট করছি মানে কি, মানে হলো আমি আমার কোশ্চেন পেপারে কোনো একটা জায়গায় একটু রাফ করতেছি। হ্যাঁ, আমাকে কিন্তু আলাদাভাবে মানে আলাদা করে আইডিয়া জেনারেট করে সেটা খাতায় লিখে আসতে হবে, ব্যাপারটা কিন্তু মোটেও এমন না। আমি কি করব, আমি এসে লিখবো, আমরা যেভাবে এসে লিখে আসছি সেই এসেটা লিখবো। কিন্তু সেই এসেটা লেখার জন্য আমাকে কি করতে হবে, আমাকে আইডিয়া জেনারেট করতে হবে। এবং সেই আইডিয়া জেনারেট আমি কোথায় করব, রাফলি করব, সেটা কোশ্চেনের কোন একটা কোন একটা ইয়াতে আপনি করে নেবেন, ইটস আপ টু ইউ আপনি কিভাবে করবেন। তো এটা গেল। এখন আপনার কথা হলো আমি কিভাবে আইডিয়াটা জেনারেট করব, আমি আইডিয়া গুলো কিভাবে নিজের মধ্যে আনতে পারি। আমরা সব থেকে সহজ যে মেথডটা ফলো করি সেটা হলো ডাব্লিউএইচ কোশ্চেন। বাট পার্সোনালি আমি বলি যে ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে আপনি যায়েন না, বিকজ ডাব্লিউএইচ কোশ্চেন আপনি যদি যান, দেখেন ডাব্লিউএইচ কোশ্চেন দিয়েও আপনি আইডিয়া গুলো বের করতে পারেন, আইডিয়া জেনারেট করতে পারেন। ডাব্লিউএইচ কোশ্চেন যদি আপনাকে স্যুট করে, ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে আপনি যদি পারেন, তাহলে ইটস ওকে ফর ইউ, আপনার জন্য যেটা কাজ করবে ইউ ক্যান টেক আপ দ্যাট ওয়ে। বাট পার্সোনালি আমি ডাব্লিউএইচ কোশ্চেন পছন্দ করি না, এবং আমি আমার স্টুডেন্টদেরকে বলবো অত কাঠামোগত ভাবে অত কিছু ইসের মধ্য দিয়ে আপনার এই রাফ ওয়ার্ক যেটা আপনি হয়তো বা 1-2 মিনিটের জন্য করবেন, সেটার জন্য অত কাঠামোগত ভাবে যাওয়ার কোনো দরকার নেই। আপনি র্যান্ডমলি আইডিয়া গুলো জেনারেট করতে পারেন। তো আমি এখন সেটাই করব। আমি এখন চিন্তা করব যে কিভাবে ফ্রেন্ডস, ফ্যামিলি, ফ্রেন্ডস, মিডিয়া এন্ড যে কালচার, সেইগুলা কিভাবে একটা বাচ্চার জন্য, মানে বাচ্চার ডেভেলপমেন্টের জন্য ভূমিকা রাখতে পারে। তো একটা জিনিস খেয়াল করবেন, আমি যখন একটা ছোট বাচ্চার কথা চিন্তা করি, তখন একটা জিনিস আমরা দেখবো যে বাচ্চারা আসলে যেটা দেখে তারা সেটাই নিতে চায়। আপনি একটা বাচ্চাকে যদি 8-10টা বাচ্চার সাথে ছেড়ে দেন, তাহলে ও কিন্তু ওর সমবয়সী যারা আছে, ওর মতো দেখতে যারা আছে, তাদের দ্বারা অনেক প্রভাবিত হবে, অনেকভাবে প্রভাবিত হবে। অন্য ওর ফ্রেন্ডরা, ওর মেট যারা আছে, তারা যেভাবে কথাবার্তা বলতেছে, একটু খেয়াল করলে দেখবেন তারাও ঠিক ওই বাচ্চাটা, পার্টিকুলারলি ওই বাচ্চাটাও ঠিক একইভাবে কথাবার্তা বলতেছে। যে খেলাটা খেলতেছে ও কিন্তু সেই একই খেলাটা খেলবে। তো এইখানে বাচ্চাদের মধ্যে খুবই একটা জিনিস কমন থাকে, সেটা কি, বাচ্চারা হলো খুবই অনুকরণ প্রিয়, তারা ইমিটেট করতে পছন্দ করে। আপনি যে কোনো জিনিসই তাদেরকে দেন না কেন, দে লাভ টু ইমিটেট দ্যাট পার্টিকুলার থিং। ওরা যে কোনো জিনিসই ইমিটেট করতে পছন্দ করে, ফ্রেন্ডস হোক বা যাই হোক। ওরা টেলিভিশনে যেটা দেখবে ওটা প্র্যাকটিক্যাল লাইফে ইমিটেট করে। ইমিটেট বলতে নকল করা বা অনুসরণ করা, এটাকে বোঝানো হয়। আমরা ইমিটেশনের গোল্ড শুনছি, সেইখান থেকে ইমিটেশন থেকে শব্দটা আসছে। ইমিটেট হলো ভার্ব আর ইমিটেশন এটা হলো নাউন। হাউএভার, তো এই যে যে ব্যাপারটা, কপি করার যে ব্যাপারটা, কপি করা বা ইমিটেট করা বা ফলো করার যে ব্যাপারটা, এটা কিন্তু বাচ্চাদের মধ্যে বেশ ভালোভাবেই থাকে। তার মানে কি, তার মানে একটা বাচ্চা সে যখন ফ্রেন্ডদের মধ্যে যাচ্ছে, ফ্রেন্ডসরা কি করতেছে, ফ্রেন্ডসরা কিভাবে কথা বলতেছে, ফ্রেন্ডসরা আসলে কেমন কি বিহেভ করতেছে, এটা দ্বারা কিন্তু সে গ্রেটলি ইনফ্লুয়েন্সড হয়। তো সেই জন্য আমি এই পয়েন্টটা লিখবো যে চিলড্রেন হ্যাভ an inclination to imitate their মেট বলতে আমি ফ্রেন্ডস বোঝাচ্ছি আর কি। তো আমি একটা পয়েন্ট দাঁড় করালাম, আমি আমার বডি প্যারাগ্রাফ অনের জন্য 2টা, মিনিমাম ম্যাক্সিমাম 3টে পয়েন্ট আমি দাঁড় করাবো। তার মধ্যে আমি প্রথম পয়েন্ট যেটা, সেটা অলরেডি দাঁড় করাই ফেলতে। আচ্ছা, আমাকে কি একদম হেল্প করেন তো, আমি আর কি এমন লিখতে পারি যেটা আসলে আমি আমার বডি প্যারাগ্রাফ অনের মধ্যে আমি ভাঙতে পারবো। এবং বডি প্যারাগ্রাফ অন নিয়ে কি, বডি প্যারাগ্রাফ অনে কি নিয়ে কথাবার্তা বলবো আমরা, বডি প্যারাগ্রাফ অনেক কথাবার্তা বলবো যে কিভাবে ফ্রেন্ডস, মিডিয়া অথবা কালচার একটা বাচ্চার ডেভেলপমেন্টের জন্য ভূমিকা রাখে। আমি মাত্রই বললাম যে ফ্রেন্ডসরা ভূমিকা রাখে কেন, কারণ ফ্রেন্ডসরা যা করে বাচ্চাটা সেটাই অনুকরণ করার চেষ্টা করে, এবং সেভাবে ফ্রেন্ডসরা একটা বাচ্চার ডেভেলপমেন্টের জন্য ভূমিকা রাখে। তো ঠিক একইভাবে আমাকে একটু আপনারা আপনাদের মধ্যে থেকে কেউ একজন বলেন যে কিভাবে মিডিয়াটা একটা বাচ্চার ডেভেলপমেন্টের জন্য ভূমিকা রাখে, অথবা কিভাবে কালচারটা একটা বাচ্চার ডেভেলপমেন্টের জন্য ভূমিকা রাখে। পার্টিসিপেট করতে হবে, পার্টিসিপেশন না হলে জিনিসটা আসলে অত বেশি ইন্টারেক্টিভ হবে না।
ভুল পারি, যাই হোক, কেউ একজন একটু কথা বলেন, আনমিউট করে একটু আইডিয়া বা থটস গুলো একটু শেয়ার করবেন কাইন্ডলি। এনিওয়ান? হ্যাঁ, তানভীর আরিফ ভাইয়া প্লিজ। ভাইয়া আপনি যেটা লেখছেন, চিলড্রেন হ্যাভ অ্যান ইনক্লিনেশন টু ইমিডিয়েট দেয়ার মেট। ইমিডিয়েট না, ইমিটেট। ইনক্লিনেশন মানে কি? ইনক্লিনেশন মানে ঝোঁক আছে, এমন প্রবণতা। জি জি জি, প্রবণতা না। জি। আচ্ছা, আপনি কিছু অ্যাড করবেন? আপনি ডু ইউ হ্যাভ এনি আইডিয়াস টু শেয়ার উইথ আস? এটা ছোট বাচ্চারা তো অনেক সময় দেখা গেল যে টিভি টিভি দেখেও তো অনেক সময় ই করা যায়, অনেক সেটা কিছু আমার এখানে অভ্যস্ত। চলে যায়। হ্যাঁ, ডেফিনেটলি ইটস ভেরি গুড পয়েন্ট। হ্যাঁ, এটা এখানে কিন্তু চলে আসে, খেয়াল করে দেখেন। ওরা টিভিতে যদি যে কার্টুনটা দেখবে, সেই কার্টুনটা কিন্তু হ্যাঁ। ওরা প্র্যাকটিক্যাল লাইফে ইমিডিয়েট করার চেষ্টা করে, নকল করার চেষ্টা করে। আমরা যখন ছোট হুম, ছিলাম, আমরা অনেকেই স্পাইডারম্যান, ব্যাটম্যানের অনেক বড় ভক্ত ছিলাম, ইনফ্যাক্ট এখনো আছি। আমরা হুম। অ্যানিমে দেখি, আমরা অ্যানিমে দ্বারা গ্রেটলি ইম্প্যাক্ট, মানে হই আর কি, প্রভাবিত হই। তো বাচ্চাদের জন্য কিন্তু এটা সেফ, তো এখানে এটা চলে আসে। তো আর কি হতে পারে একটু দেখেন তো। হুম। বাচ্চাদের সামনে যে ব্যবহারটা করবে সেই ব্যবহারটা বাচ্চারা শিখতে পারবে। দ্যাটস আ গ্রেট থিং। সোশ্যাল লার্নিং বলে একটা থিওরি আছে, ইফ ইউ গাইস ডোন্ট নো অ্যাবাউট দিস, জাস্ট শেয়ার করে রাখি। বিং এ স্টুডেন্ট অফ সোশ্যাল সায়েন্স, সোশ্যাল লার্নিং বলে একটা থিওরি থাকে, যেখানে আসলে আমরা পরিপার্শ্বে যা দেখি আমরা সেটাই শিখি। আমরা যদি দেখি যে ছোটবেলা থেকে আমরা খুবই একটা ন্যাস্টি একটা পরিবেশের মধ্যে আছি, যেখানে খুন খারাপি মারামারি খুব ভালোভাবে হচ্ছে, এবং সেটা নিয়ে আসলে কারো কোনো মাথা ব্যথা নেই, তাহলে আমাদের কাছে ওটা খুবই নর্মাল হয়ে যায়, এবং আমাদের জন্য নর্মাল জিনিসটা অ্যাবনর্মাল হয়ে যায়, আর অ্যাবনর্মাল জিনিসটা নর্মাল হয়ে যায়। ঠিক সেম আমাদের জন্য আর কি। তো যাই হোক, ব্যাপারটা হলো এমন যে উই টু বিলিভ ভাইয়া আমি একটা অর ব্যাপার উই অ্যাড করতে সি। চাই। শিওর, প্লিজ। ভাইয়া আমরা দেখতে পাই যে বাচ্চাদের বিশ্বাস শক্তি একটু বেশি থাকে। কালচার হুম হুম কালচার যে যে জিনিসটা তারা ছোটবেলা দেখে সেটা তারা হুম। ছোটবেলা থেকে বিশ্বাস করা শুরু করে। এটা ধর্মীয় হতে পারে, সামাজিক হতে পারে। তো এক্ষেত্রে এক্স্যাক্টলি, ভাইয়া দ্যাটস এই মাই জিনিসটাকে এড পয়েন্ট, করা যায় কিনা? দ্যাটস মাই পয়েন্ট। সোশ্যাল লার্নিং এর যে ব্যাপারটা, ওইটাই কিন্তু জি। আমরা এখানে পাচ্ছি, তাই না? আমার একটা বাচ্চা, জি। ধরেন কথার কথা, জাস্ট গিভ ইউ অ্যান এক্সাম্পল, যে খুবই একটা মানে অসুস্থ একটা পরিবার থেকে, একটা অসুস্থ পরিবার বলতে বাবা মায়ের মধ্যে সবসময় ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে, আহ, মায়ের সাথে ভায়োলেন্স হচ্ছে, বাবার মধ্যে খুব একটা বাজে পরিবেশ ক্রিয়েট হয়ে আছে। তো এই একটা ফ্যামিলি থেকে উঠে আসা একটা ছেলের যে মেন্টাল হেলথ, সেটা কিন্তু একটা নর্মাল ফ্যামিলি থেকে উঠে আসা ছেলের মেন্টাল হেলথের সমান কখনোই হবে না। আমার আপনার মতন যারা নর্মাল একটা ফ্যামিলিতে একটা সুস্থ পরিবার থেকে উঠে আসছি, আমাদের আসলে মেন্টালিটিটা যেমন, তার কিন্তু ঠিক সেম হবে না। তো এই যে যে ব্যাপারটা, এটা কিন্তু গ্রেটলি ইম্প্যাক্ট করে। আমি যে পয়েন্টটা এখানে বলতে চাচ্ছি সেটা কি, আমাদের পরিপার্শ্বে সারাউন্ডিংস যেটা থাকে সেটা কিন্তু আমাদের গ্রেটলি ইম্প্যাক্ট করে। সারাউন্ডিংস বলতে আমি কি বুঝাচ্ছি? আমার কালচারটা বোঝাচ্ছি, তাই না? কালচার বলতে আসলে কি বোঝায়? কালচারের বাংলা হলো সংস্কৃতি। সংস্কৃতি বলতে কি বোঝায়? সংস্কৃতি বলতে আসলে বোঝায় যে আমরা যা তাই হলো আমাদের সংস্কৃতি। আমরা কি খাচ্ছি, কিভাবে কথা বলছি, কার সাথে কথা বলছি, ইনফ্যাক্ট আমার কেমন, আমি মানে হোয়াট এভার ডিফাইন আস, দ্যাটস মাই কালচার। সো সেখান থেকে আমি আসতে পারি যে সারাউন্ডিং সব থেকে বড় ভূমিকা রাখে। আচ্ছা, সারাউন্ডিং না লিখে কালচারের ব্যাপারটা লিখে রাখি, যে কালচার plays a vital role। আচ্ছা দেখেন, কালচারটা কিভাবে ভাইটাল রোলটা প্লে করতেছে একটু দেখেন। বাচ্চার বিলিফ সিস্টেমটা দাঁড় করে দিচ্ছে না? বাচ্চা যেটা দেখতেছে চারপাশে, সে কিন্তু সেটাই, ভাইয়া যেমনটা বললেন যে ও যেটা দেখে সেটাই কিন্তু বুঝতে পারবে। ভাইয়ার নামটা আমি আসলে খেয়াল করতে পারি নাই। ভাই আপনি যেমনটা বললেন সেটাই কিন্তু আমি এখানে লিখতেছি, দেখেন। বাচ্চাটা যেটা দেখবে সেই সেম জিনিসটাই কিন্তু ও বিলিভ করবে। তার মানে কি, ও কালচারের মধ্যে যেটা দেখতেছে সেটাই কিন্তু ও বিলিভ করতেছে, এবং ওই কালচার ব্যাপারটা ওর বিলিভ সিস্টেমটা সব থেকে ভালোভাবে ডেভেলপ করে দিচ্ছে, তাই না? বুঝতে পারতেছি তো পয়েন্টটা? ভেরি জি ইজি জি পয়েন্ট, না জি বোঝা ভাই। আসলে কিছুই নাই। তো কালচার প্লেইজ আ ভাইটাল রোল টু বিল্ড আপ দ্য বিলিফ সিস্টেম অফ আ চাইল্ড।
মানে কি একটা কালচার, সে কালচার থেকে উঠে আসতেছে, সেই কালচারটা তার বিলিফ সিস্টেমটাকে শেয়ার করতেছে। যাই হোক, তো আমি এখানে দুইটা পয়েন্ট পেলাম। বডি প্যারাগ্রাফ অনের জন্য আসলে দুইটা পয়েন্ট ইজ ওয়ে এনাফ। তো আমরা এখন কি করব, আমরা এখন এই দুইটা পয়েন্ট যেটা আমরা পেয়েছি, এই দুইটা পয়েন্ট সুন্দর মতন আমরা আমাদের বডি প্যারাগ্রাফের মধ্যে ভাঙবো, ভেঙে আমরা লেখা শুরু করব। বুঝতে পারলাম? আচ্ছা, এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? আমি এতক্ষণ পর্যন্ত যতটুকু আলোচনা করলাম এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? ভাই একটু উপরে উঠান, এটা লেখিনি কালচারাল প্লেস এটা। Culture plays a vital role to build a belief system of a child. লেখা হয়েছে? জি জি। অলরাইট, থ্যাংক ইউ। তো আমি প্রসিড করলাম। আমি এখন কি করব, আমি এখন এই যে পয়েন্ট যেগুলো আছে, এই পয়েন্ট গুলা সুন্দর মতন ভেঙে ভেঙে আমি লিখে ফেলবো, যাতে আমার সুন্দর মতন আমি একটা বডি প্যারাগ্রাফ দাঁড় করাইতে পারি। আচ্ছা, তো আমি একটু লিখি। আচ্ছা, ভাই এটা আমি আমি একটু মুছে, পরে জয়েন করে অ্যাসেট টপিকটা একটু দেখালে ভালো ইউ হয়। উইল গেট দ্য ক্লাস রেকর্ডিং। সমস্যা নেই, আপনি জাস্ট এখন থেকে ইয়া করেন। বেসিক্যালি আমরা কি করছি, আমরা বডি প্যারাগ্রাফ 1 আর বডি প্যারাগ্রাফ 2 যেটা সেটা নিয়ে আলোচনা করতেছিলাম। তার মধ্যে বডি প্যারাগ্রাফ 1 এর যে আইডিয়া গুলো আছে, সেই আইডিয়া গুলো জেনারেট নিয়ে কথাবার্তা বলা হচ্ছিল, এবং তার মধ্যে আমি মাত্র দুইটা আইডিয়া জেনারেট করেছি, যে দুইটা আমি এখন ভাঙবো। এই দুইটা আইডিয়া আমি মানে ব্রিফলি বললে ভুল হবে, ইলাবোরেটলি আমি এখন বোঝানোর চেষ্টা করব যে কেন ফ্রেন্ডস এবং কালচার একটা বাচ্চার ডেভেলপমেন্টের জন্য অনেক বড় ভূমিকা রেখে থাকে। বুঝতে পারলাম? ওকে, যে ভাইয়া লেটে জয়েন করছিলেন, আপনি ক্লাস রেকর্ডিংসটা দেখে নিয়েন। আর এখন যতটুকুন যা দেখানো হয়েছে এখান থেকে আপনি ইয়া করেন, আপনি খুব একটা বেশি মিস করেন নাই কিন্তু। তো এটা আপনি কন্টিনিউ করেন, আপনি বাকিটুকুন বুঝতে পারবেন না। দেন এগেইন যদি বুঝতে না অ্যাসেট পারেন ক্লাসের টপিকটা শেষে। একটু দেখতে চাচ্ছিলাম, অ্যাসেট টপিকটা অলরাইট, বললেই হবে। আচ্ছা, এসে টপিকটা আমরা গতদিন যে টপিকটা নিয়ে কাজ করছিলাম আজকে সেই টপিকটাই করতেছি ভাইয়া। টপিকটা কি? টপিকটা ছিল এমন যে, ওয়েল লেট মি রিড আউট লাউড ফর ইউ। কমনলি বিলিভ করা হয় যে বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্য মিডিয়া, পপ কালচার এবং ফ্রেন্ডসরা অনেক বড় ভূমিকা রাখে, এবং অন্যদিকে আরেকদল মানুষ বিশ্বাস করে যে না, আসলে ফ্যামিলি সব থেকে বড় ভূমিকা রেখে থাকে। তো এই দুইটা ভিউ আমাদেরকে দেখতে হবে, দুইটা ভিউ আমাকে ডিসকাস করতে হবে, এবং আমাকে এট দ্য এন্ড একটা অপিনিয়ন দেওয়া লাগবে। আপনি একটু কষ্ট করে চ্যাটে একটু দেখতে পারেন, চ্যাটে প্রবাবলি আমাদের এই টপিকটা দেওয়া আছে। প্লিজ চেক আউট দ্য চ্যাট বার। এনিওয়ে, লেটস কাম ব্যাক হিয়ার। আমরা জি এখন জি, বডি বুঝতে প্যারাগ্রাফে পারছি। চলে যাই। থ্যাংক ইউ। তো আমরা এখন আমাদের বডি প্যারাগ্রাফে চলে যাব, যেটাতে আমরা আমাদের এই যে দুইটা পয়েন্ট, যেটা আমি বারবার বলতেছি কথা, এই পয়েন্টগুলো একটু আমরা ইলাবোরেটলি ব্যাখ্যা করব। তো চলেন আমরা দেখে ফেলি। অলরাইট, আমরা এভাবে বলতে পারি, আমরা যেহেতু শুরু করতেছি, ফার্স্ট অফ অল দিয়ে শুরু করলাম। কেন ফার্স্ট অফ অল দিয়ে শুরু করলাম? আমার ইচ্ছা হয়েছে তাই। আপনি ফার্স্ট অফ অল দিয়ে শুরু না করে আপনি যদি অন্য কোনো কিছু দিয়ে শুরু করতে চান, টু বিগিন উইথ, টু বিগিন বাই, কমেন্টস, প্রবলেম নাই। আপনি যেটা দিয়ে শুরু করতে চান আপনি শুরু করতে পারেন। আমার পার্সোনালি পছন্দ ফার্স্ট অফ অল দিয়ে শুরু করে, তাই ফার্স্ট অফ অল আমি কি করব, আমি বলবো বাচ্চাদের যে কপি করার যে প্রবণতা সেটা নিয়ে আমি আগে কথাবার্তা বলবো। এন্ড দেন আমি কি বলবো, আমি বলবো যে তাদের বিলিফ সিস্টেমটা কিভাবে দাঁড় হচ্ছে সেটা। ওকে, ফার্স্ট অফ অল, children tend to copy their peers to get himself অথবা herself, যেটা আপনি দিতে চান দেন, সমস্যা নেই, used to the group. টু বি প্রিসাইজ, টু বি প্রিসাইজ বলতে কি বোঝাচ্ছি? টু বি প্রিসাইজ বলতে আরো সুনির্দিষ্ট করে বলতে গেলে সেই কথাটা বোঝাচ্ছি যে টু বি প্রিসাইজ
whenever a child is discovering him or her around a group of their friends, then that child want to be a part of that group, part of that group. This endeavoring, না this endeavor, এখানে লিখলে ভুল হবে। This endeavor leads that child to copy the peers. আমি কি বললাম? আমি বললাম যে যখনই একটা বাচ্চা নিজেকে দেখে আরেকটা মানে আরেক দল বাচ্চার মধ্যে, তখন সে বাচ্চাটা কি চায়? সে বাচ্চাটা ওই বাচ্চাদের সাথে সংযুক্ত হতে চায়। এবং এই সংযুক্ত হতে গিয়ে সে কি করে? সে তার ফ্রেন্ডস এর কপি করে। আমরাও কিন্তু পার্সোনালি ওইটাই করি। নয় এটা শুধু বাচ্চাদের জন্য যে সঠিক এমনটা না। আপনাকে যদি এটা নতুন জায়গায় ছেড়ে দেওয়া হয় নতুন একদল মানুষের মধ্যে, তাহলে আপনি কি করবেন? আপনি সবার আগে ওই মানুষগুলোর যে সাধারণ বৈশিষ্ট্য সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করবেন এবং আপনি চেষ্টা করবেন ওই বৈশিষ্ট্যটা নিজে নিজে কপি করার। কেন? কারণ ওই বৈশিষ্ট্য আপনি যদি কপি করেন তাহলে কিন্তু ওই গ্রুপ অফ পিপলের সাথে আপনি মানিয়ে নিতে পারবেন এবং আপনি ওই গ্রুপ অফ পিপলের একজন মানুষ হয়ে উঠবেন। ওকে, তো সেই পয়েন্টটা আমরা এখানে লিখলাম। আর এই পয়েন্ট আমি যে এতখানি লিখলাম, এই পয়েন্টটা বেসিক্যালি আমাদের যে কপি ক্যাটের যে ব্যাপারটা, এই যে এখানে যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে আমরা কভার করলাম। এখন আমরা কি করব? আমাদের যে বিলিফ সিস্টেমটা নিয়ে যে ভাইয়া সুন্দর একটা কথা বলেছিলেন, বিলিফ সিস্টেম, এই পার্টিকুলার টপিকটা নিয়ে আমরা এখন লেখালেখি করব। ওকে, তো লেটস মুভ অন। আচ্ছা, আমরা একটু লিখি যে অন দ্য আদার হ্যান্ড। কেন অন দ্য আদার হ্যান্ড ইউজ করতেছি? বিকজ আমি আহ, একটা ইয়ানে কথাবার্তা বলে ফেলছি গতদিন। লুবনা আপু উনি জিজ্ঞেস করতেছিলেন যে ভাইয়া অন দ্য আদার হ্যান্ড তো সাধারণত আমরা কন্ট্রারি বা ওই জাতীয় জিনিসের জন্য ব্যবহার করি, দ্যাটস ট্রু। বাট অন দ্য আদার হ্যান্ড আসলে অপর পক্ষে দিতে ব্যবহার করা হয়। এখন অপর পক্ষে দিতে যে সবসময় মানে পার্টিকুলারলি অপর পক্ষে ব্যবহার তখনই কি করা হয় যখনই আপনি বিপরীতার্থক কথাবার্তা বলবেন, এমনটা। বিপরীতার্থক কথাবার্তার জন্য যেমন অপরপক্ষে ব্যবহার করা হয়, ঠিক একইভাবে আপনি যদি দুইটা জিনিস তুলনা করতে যান তখনও কিন্তু অপরপক্ষে অন দ্য আদার হ্যান্ড ব্যবহার করা হয়। তো এখানে যেহেতু আমি তুলনা করতেছি বা আমি দুইটা জিনিস বলতেছি আর কি, তো সেজন্য আমি অন দ্য আদার হ্যান্ড ব্যবহার করব। আপনাদের যদি কারো অন দ্য আদার হ্যান্ড ব্যবহার করতে খুব একটা বেশি ভালো না লাগে, আপনারা জাস্ট হাউএভার ব্যবহার করতে পারেন। বাট আমার যেহেতু একটা ওয়ার্ড লিমিট আছে যেটা আমাকে মিট আপ করা লাগবে, সেজন্য আমি অন দ্য আদার হ্যান্ড ব্যবহার করতেছি। হাউএভার ইটসেলফ একটা ওয়ার্ড, কিন্তু অন দ্য আদার হ্যান্ড দেখেন এখানে কিন্তু তিনটা ওয়ার্ড। তো সেজন্য আমি অন দ্য আদার হ্যান্ড ব্যবহার করলাম। অন দ্য আদার হ্যান্ড, দ্য বুক চিলড্রেন রিড, দ্য বুকস চিলড্রেন রিড, এটা বাচ্চা যে বই পড়ে, অ্যান্ড দ্য
cultural practice he or she do now basically does help to form their belief system. Belief system. Full stop. আচ্ছা দেখেন এই যে কথাটা বললাম এই কথাটাতে আসলে আমি কি বোঝাতে চাচ্ছি সেই জিনিসটা একটু বুঝতে হবে। তো খেয়াল করেন আমি এখানে বললাম কি এখানে বললাম যে on the other hand the books children read and the cultural practice he or she does help to form their belief system। এখন এই পার্টিকুলার যে স্টেটমেন্ট আমি দিলাম এই স্টেটমেন্টটা দিয়ে আমি আসলে কি বোঝাতে চাচ্ছি সেটাও আমাকে ক্লিয়ার করতে হবে। তো ক্লিয়ার করতে গিয়ে জাস্ট আমি এক লাইনে বলে দিব যে to explain the character of that book as well as the distinctive activities of culture help the child to develop their mind, thus they build up their belief system। আচ্ছা তো দিস ইজ মাই বডি প্যারাগ্রাফ 1। তো বডি প্যারাগ্রাফ 1 এর মধ্যে আমি দুইটা পার্টিকুলার আইডিয়া আমি ব্যাখ্যা করতে চেয়েছিলাম। সে দুইটা আইডিয়ার প্রথমটা ছিল চিলড্রেনদের কপি করার যে ব্যাপার সেটা, এবং দ্বিতীয়টা ছিল এই যে কালচারাল যে ব্যাপারটা বিলিফ সিস্টেমটা গড়ে উঠতেছে সেটাই কিন্তু আমি সুন্দর মতন ব্যাখ্যা করে দিয়েছি। তো আমি যা লিখলাম এর মধ্যে কার কি কোশ্চেন আছে আমাকে একটু কাইন্ডলি বলতে হবে। বা একটু নিচে যান, লেখাটা হয় না একটু। হ্যাঁ নিচেই তো আছে। হ্যাঁ হ্যাঁ জি। তো এক এই যে এতক্ষণ পর্যন্ত যে কথাবার্তাগুলো বললাম এর মধ্যে কার কি কোশ্চেন আছে নিচে যাওয়া উপরে যাওয়া বা এই যে এই জাতীয় বাদ দিয়ে কন্টেন্ট রিলেটেড বা আইডিয়া জেনারেট যেটা করলাম এই জাতীয় কারো কোনো কোশ্চেন আছে কিনা, যদি থাকে তাহলে কোশ্চেনটা একটু জিজ্ঞেস করতে হবে। জাস্ট চ্যাটে কোশ্চেন দিয়েন না, চ্যাটে কোশ্চেন দিলে এটা ফলো করা হয় না আসলে। তামান্না হুসাইন তৃষ্ণা আপু, জি প্লিজ। আচ্ছা, কালচার আর সোসাইটি দুইটার মধ্যে ডিফারেন্টটা কি? একটা আচ্ছা বাচ্চা যে কালচার পরিবেশে সোসাইটি, ওকে তো ভেরি গুড কোশ্চেন। তো দেখেন কালচার বলতে যেটা আমরা বুঝি আর সোসাইটি যেটা বুঝি, দেখেন একটা সোসাইটিতে অনেক ধরনের কালচার থাকতেই পারে। তো কালচার ইজ বেসিক্যালি আ পার্ট অফ আ সোসাইটি। কালচার ক্যান মেক আপ আ সোসাইটি, whereas in a society you can find the various types of culture. ওকে, তো এটাই। এখন এটা আপনি যদি সোশ্যাল সায়েন্সের ইয়া থেকে দেখেন, আই ডোন্ট নো এটা স্বতঃসিদ্ধ কিনা, বাট দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট আই নো। Yeah, we can say way of life, I think. The way of life is basically culture, definitely.
learned behavior. That's a very good thing, but unfortunately, we are not doing social science classes here. So আমাদের জাস্ট এটা লিখতে হবে, এটা লেখার জন্য আমাদের আইডিয়া গুলো জাস্ট রেলেভেন্ট হলে হয়েছে। ওয়েল, আর কারো কোনো কোশ্চেন আছে? এনিওয়ান? অলরাইট, যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে কিন্তু আমি পরবর্তী স্টেপে যাব, তখন আমাদের এখান থেকে কোশ্চেন কিন্তু করার সুযোগ হয়তো বা থাকবে না। তো যদি কারো কোনো কোশ্চেন থাকে, ইউ গাইস ক্যান আস্ক ইট হিয়ার। যদি আস্ক না করেন তাহলে আমি ধরে নিব যে কোনো কোশ্চেন নাই, এন্ড আই ক্যান প্রসিড অন। ওয়েল, আমি কি সামনে আগাবো নাকি কারো কোনো কোশ্চেন আছে? ভাই প্রসিড অন। থ্যাংক ইউ। আচ্ছা, তো আপনারা যেহেতু ক্লাসের রেকর্ডিংটা পাবেন, and I guess you guys are taking notes and whatever I am doing here, so আমি এটা মুছে দিলাম। তো এটা হলো আমার বডি প্যারাগ্রাফ 1। আমরা জানি আমাকে আরো 2টা বডি প্যারাগ্রাফ লিখতে হবে, যার মধ্যে আমি প্রথম ভিউ যেটা আমার বলা হচ্ছিল যে বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন টাইপের যে ফ্রেন্ডস, ফ্যামিলি এন্ড স্টাফ, ফ্রেন্ডস, ফ্যামিলি না, বেসিক্যালি ফ্রেন্ডস, মিডিয়া, কালচার হ্যান্ড ত্যান যেগুলো আছে ওইগুলো নিয়ে আমি আলোচনা করলাম। এখন আমার কাজ কি? আমার কাজ হলো সুন্দর মতন আলোচনা করা কিভাবে একটা বাচ্চার ডেভেলপমেন্টের জন্য আমাদের ফ্যামিলি কিভাবে কি ভূমিকা রাখে। তো তার জন্য আমাকে আগে আইডিয়া জেনারেট করতে হবে। আমি জানি যে আমি যে কোনো এসের বডি প্যারাগ্রাফ লিখতে গেলে আমি বডি প্যারাগ্রাফের মধ্যে কি লিখবো সেটার জন্য আমাকে আগে আইডিয়া গুলো জেনারেট করে নিতে হবে। আমি একটু আগে যেমন বডি প্যারাগ্রাফ 1 এর জন্য আইডিয়া জেনারেট করেছিলাম, ঠিক একইভাবে বডি প্যারাগ্রাফ 2, যেটার মধ্যে আমি ইন্টারনাল যে ইনফ্লুয়েন্সটা আছে, ইন্টারনাল বলতে ফ্যামিলি বোঝাচ্ছি, তো ফ্যামিলি কিভাবে একটা বাচ্চাকে ইনফ্লুয়েন্স করতে পারে ইন দ্য ডেভেলপমেন্ট অফ দ্যাট ভেরি চাইল্ড, আমরা সেটা নিয়ে কথাবার্তা বলবো। ওকে, তো চলেন আমরা তাহলে একটু শুরু করি। তো সব থেকে একটা বড় কি জিনিস জানেন, একটা বাচ্চার জন্ম পর থেকে শুরু করে সে কিন্তু ফ্যামিলিতে থাকে। হ্যাঁ, সে ফ্রেন্ডের সাথে যায়, ফ্রেন্ডের সাথে একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ টাইম লিড করে, ফ্রেন্ডের মধ্যে মানে খুবই ভালো একটা সম্পর্ক থাকে। বাট এট দ্য এন্ড সে কিন্তু বাসায় চলে আসে, এবং তার সব থেকে বড় তার লাইফে সব থেকে বড় যারা ভূমিকা রাখে তারা কিন্তু তার প্যারেন্টস, তাই না? তো আই ক্যান সে যে প্যারেন্টস আর অলওয়েজ প্রেজেন্ট ইন দ্য লাইফ, ইন দেয়ার লাইফ। তো আমি এই পয়েন্টটা লিখতেই পারি। তো বেসিক্যালি আমি কি করতেছি, আমি বডি প্যারাগ্রাফ 2 এর জন্য আমি আইডিয়া জেনারেট করতেছি। আমি বডি প্যারাগ্রাফ 2 লিখবো, বডি প্যারাগ্রাফ 2 এর মধ্যে আমি কি লিখবো সেই জিনিসগুলো আমি পয়েন্ট আউট করতেছি, যেটাকে আমি বলতেছি আইডিয়া জেনারেশন। যাই হোক, প্রথম পয়েন্ট আমি যেমনটা বললাম যে একটা বাচ্চার জীবনে তার প্যারেন্টসরা সবসময় প্রেজেন্ট থাকে। বাচ্চাটা কি করবে কি না করবে সেটা কিন্তু তার প্যারেন্টসরা ডিফাইন করে দেয়। অ্যাজ উই নো, কোন কার সাথে, কোন ফ্রেন্ডের সাথে মিশবে, কোন বইটা কি পড়বে, কোন গানটা কি শুনবে কি না করবে, এটা কিন্তু বাচ্চাকে আসলে দেওয়া হয় না। বাচ্চার সেই লিবার্টিটা কিন্তু তাকে দেওয়া হয় না, তার প্যারেন্টসরা সেটা কিন্তু তাকে মানে করে দেয়। তো আমি সেখান থেকে বলতে পারি যে প্যারেন্টস are always present in their লাইফ। এখানে দেয়ার বলতে আমি বাচ্চাদের কথা বোঝাচ্ছি আর কি, চিলড্রেন। আচ্ছা, আর কি হতে পারে? পার্টিসিপেট করেন তো কেউ একজন। আচ্ছা, কেউ একজন একটু পার্টিসিপেট করলে বোধহয় ভালো হয়। জাস্ট আনমিউট ইয়োরসেলফ এন্ড আইডিয়া দেন কি লেখা যাইতে পারে। কিভাবে ফ্যামিলি কিসের আইডিয়া জেনারেট করতেছি, ফ্যামিলি কিভাবে একটা বাচ্চার ডেভেলপমেন্টে সব থেকে বড় ভূমিকা রাখে বা ভূমিকা রাখে। আমি বললাম যে বাবা মা সবসময় তার জীবনে প্রেজেন্ট থাকে, বাবা মা যে কোনো ডিসিশন নিতে পারে, যে কোনো ডিসিশন চাপাই দিতে পারে, সো কল্ড অ্যাজ। তো আর কিভাবে ভূমিকা রাখতে পারে বাচ্চার ডেভেলপমেন্টের জন্য ফ্যামিলি? ফ্যামিলি বলতে শুধু ভাইয়া প্যারেন্টসই হইতে হবে এমন প্যারেন্টসদের না। স্যার, ভাইয়া জি বলেন। প্যারেন্টসদের হ্যাবিটটা বড় ভূমিকা রাখে এখানে। ভালো হ্যাবিট হতে পারে, খারাপ খারাপ হ্যাবিট হতে পারে, সেটা বড় একটা আহ, ভূমিকা রাখে তাদের জীবনে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি এটা হতেই পারে যে একটা বাচ্চা আসলে মানে প্যারেন্টস, যেটা দেখেন খুব সুন্দর একটা পয়েন্ট আপনি বলছেন। প্যারেন্টসটা যদি বিহেভিয়ারটা খারাপ হয় বা প্যারেন্টসের হ্যাবিট গুলা যদি বাজে হয়, লেটস আমি এক্সাম্পল হিসেবে যদি আনতে চাই, আমি তো আনতেই পারি, তাই না? অনেক অনেক এক্সাম্পল আমি দেখতে পারবো। যে সকল প্যারেন্টসদের মধ্যে স্মোকিং করার একটা ইয়া থাকে, তাদের বাচ্চারা কিন্তু স্মোকিং এর দিকে যায়, বা ওই প্যারেন্টসরা যেটা করে আর কি, বাচ্চারা দেখা দেখি সেটাই করার চেষ্টা করে। তো হ্যাঁ, দ্যাট কুড বি আ ভেরি গুড পয়েন্ট।
যে বাচ্চারা খুবই নমনীয় থাকে, প্যারেন্টস যেটাই করে না কেন তারা সেই জিনিসটাই তারা নিয়ে নেয়। সুন্দর। আচ্ছা, আমি এখন একটা কথা লিখবো, নমনীয়। ফ্লেক্সিবল কথাটা বাদ দিয়ে নমনীয়র আর কোনো ওয়ার্ড আমরা জানি কিনা, ফ্লেক্সিবলটা বাদ দিয়ে। কেউ কি জানি? রাইট, আমি এখানে একটা ওয়ার্ড লিখতেছি, মেলাবল। মেলাবল মানে কি? মেলাবল মানে আসলে নমনীয় বলতে পারেন, নমনীয় বলতে পারেন না, নমনীয়ই বেসিক্যালি। আমরা অনেক সময় দেখি না যে কুমোররা যখন মাটির বিভিন্ন হাঁড়ি পাতিল তৈরি করে, তখন কাদা যেমনটা থাকে আর কি, ওই কাদাটা বেসিক্যালি একটা মেলাবেল অবস্থায় থাকে। আপনি যে রূপেই চান না কেন তাকে রূপ দিতে পারেন। সো দ্যাট ইজ কল্ড মেলাবিলিটি। তো এই বাচ্চারাও কিন্তু যখন ছোট থাকে তারা অনেক মেলাবেল অবস্থায় থাকে। আপনি যে চান তাদেরকে সেদিকে ডাইভার্ট করতে পারেন, আপনি যেভাবে চান সেভাবে গড়ে নিতে পারেন। তো আমি সেটা বলতে পারি যে মেলাবেল। আচ্ছা, মেলাবেলটা আগে লিখে ফেলছি। ওয়েট, let me erase this for you guys. Okay, all right. আমি এভাবে লিখি যে due to the malleability parents behavior. Parents behavior can divert child from many ways. Many ways বলতে সেটা পজিটিভ ওয়ে হতে পারে, সেটা নেগেটিভ ওয়েও হতে পারে। তো যাই হোক, আমরা কিন্তু দেখেন আমি 2টা করে জেনারেট করতেছি, চাইলে 3টা করে করতে পারেন, বাট আমার ওয়ার্ড লিমিট তো সীমিত 250 থেকে 270। তো আমাকে কিন্তু আরো বডি প্যারাগ্রাফ 3 যার মধ্যে আমার নিজের অপিনিয়নটা দেওয়া লাগে, এট দ্য সেম টাইম কনক্লুশনটা দিতে হবে। তো দ্যাটস আমি 3টা করে না করে 2টা করে করতেছি। তো আপনারা যদি পারেন 3টা করে করবেন, প্রবলেম নাই, বাট 2টা হলো আইডিয়াল। বুঝতে পারলাম? আই গেস বুঝতে পারছি। তো আমরা এখন কি করব, আমরা এই যে যে পয়েন্টগুলো লিখলাম এই পয়েন্টগুলো এখন ভাঙাবো, মানে বডি প্যারাগ্রাফের মধ্যে লিখবো আর কি। তো লেটস গেট স্টার্টেড। রাইট, তো চলেন লিখে ফেলি। বডি প্যারাগ্রাফ 2 লিখতেছি। অন দ্য কন্ট্রারি ইউজ করলাম, বিপরীতে। দ্য কন্ট্রারি, a child's personality is developable at a very early age. A very early age. Therefore, therefore is basically so, আমরা বলি না so আমরা প্র্যাকটিক্যাল লাইফে বা এমনিতে কথা বলতে গেলে আমরা so অনেক ইউজ করি, দ্যাটস ট্রু। তো so আমরা আসলে ইউজ করব ডেফিনেটলি, কিন্তু আমাদের লিখতে গেলে আমরা চেষ্টা করব সোটা ব্যবহার না করে যদি অন্য কিছু ব্যবহার করা যায়, এবং সেক্ষেত্রে আমরা দেয়ারফোরটা ইউজ করার চেষ্টা করব। কেন? কারণ দেয়ারফোরটা বেসিক্যালি সো এর একটা খুব ভালো সিনোনিম এবং এটা অনেক ফর্মাল শোনায়। ওকে, তো therefore parents can shape up মানে আকৃতি দেওয়া। Parents can shape up their বলতে বাচ্চাদের বোঝাচ্ছি, their behavior to whatever they want. Parents যেভাবে চায় না কেন সে সেভাবে করতে পারে, whatever they want.
আচ্ছা, আমি একটা পয়েন্ট এখানে বলেছিলাম যে দেখেন বেসিক্যালি আমি কি করলাম, আমি যে এখানে ম্যালাবিলিটির যে পয়েন্টটা 2 নম্বর পয়েন্টটা আমি আগে এখানে ভাঙলাম। আর প্রথম যে পয়েন্টটা বলেছিলাম প্যারেন্টসরা অলওয়েজ প্রেজেন্ট থাকে, তো সেই পয়েন্টটা আমি এখন একটু বলবো যে মোর ওভার, তাছাড়াও, মোর ওভার বলতে তাছাড়াও বা এই জাতীয় কিছু একটা বোঝানো হয়ে থাকে। মোর ওভার parents are always present in the life of a child. Life of a child. Thus, তে বলতে প্যারেন্টস কে বোঝাচ্ছি, they get the opportunity to control almost everything of that very child, ওই বাচ্চাটার, of that very child. এক্সাম্পল দিয়ে দিতে পারি, let it be making friends or choosing clothes for ফেস্টিভ্যাল। কি বললাম, বললাম যে একটা বাচ্চার জীবনে তার বাপ মা সবসময় প্রেজেন্ট থাকে, এবং এই প্রেজেন্ট থাকার মাধ্যমে বাবা মা যেটাই চায় না কেন সেভাবেই তার বাচ্চার জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে, সেটা হোক না কেন বন্ধু তৈরি করা থেকে শুরু করে কোনো ফেস্টিভ্যালের জন্য জামা কাপড় কেনা বা জামা কাপড় পরা। বাচ্চার জীবনে থেকে বাবা মা সবসময় তার বাচ্চার সবকিছুতে হস্তক্ষেপ করতে পারে, কন্ট্রোল করতে পারে আর কি, শেপ করতে পারে বা কন্ট্রোল দিতে পারে। ওকে, এইটাই হলো বেসিক্যালি আমার বডি প্যারাগ্রাফ 2। তো বডি প্যারাগ্রাফ 2 এর মধ্যে কার কি কোশ্চেন আছে একটু জিজ্ঞেস করে ফেলেন, আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা নেক্সটে প্রসিড করতে পারি। যদি কোশ্চেন থাকে কাইন্ডলি আনমিউট করে কোশ্চেন করবেন। কোশ্চেন থাকা উচিত আসলে, যদি কেউ না করেন তাহলে ধরে নিব যে কোশ্চেন করতে চাচ্ছেন না বোধহয় জড়তার কারণে, বাট কোশ্চেন আসলে থাকা উচিত। অলরাইট, আই গেস কারো কোনো কোশ্চেন নাই। সিন্স কোশ্চেন নাই তাহলে আমরা পরবর্তীতে যাই। আমরা বডি প্যারাগ্রাফ 2 যেটা, সেটা খুব ভালোভাবে আমরা লিখে ফেললাম, গুড থিং। তো লেটস মুভ অন টু দ্য বডি প্যারাগ্রাফ 3। আচ্ছা, বডি প্যারাগ্রাফ 3 এর জন্য আমরা কি দেই? Opinion, Alright. verdict. Opinion. Thank you for participating, at least একজন কথা বলছে। এনিওয়ে, তো আমরা এখন কি করলাম, আমরা আমাদের দুইটা ভিউ দেখে ফেললাম। আমরা দেখলাম যে কিভাবে একটা বাচ্চার জীবনে ফ্রেন্ডস, মিডিয়া বা এক্সটার্নাল যে সকল প্রভাবক আছে, এক্সটার্নাল প্রভাবক গুলো কিভাবে প্রভাবিত করে একটা বাচ্চার জীবনকে, এবং আমরা দেখলাম যে কিভাবে একটা বাচ্চার জীবনে তার বাবা মা, ফ্যামিলি আর কি ভূমিকা রাখে। তো এখন আমরা দুইটা ভিউ দেখে ফেলছি, আমরা দুই পক্ষের কথাই শুনছি। এখন কি করবো, আমরা আমাদের একটা ভার্ডিক্ট দিব, আমরা একটা রায় দিব। তো সেই ভার্ডিক্ট অথবা রায়টা কি হতে পারে, দেখুন আপনি যদি চান আপনি বলতে পারেন যে ঠিক আছে, আমি মনে করি যে হ্যাঁ ফ্রেন্ডসদের ভূমিকা সব থেকে বেশি, কারণ এই 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 কারণটা উল্লেখ করতে হবে। আপনি যদি বলেন যে না আমি মনে করি না ফ্রেন্ডসের ভূমিকা সব থেকে বেশি বলে, আমি মনে করি যে প্যারেন্টস এর ভূমিকা সব থেকে বেশি, তাহলে আপনাকে সেটা বলতে হবে। এবং অবশ্যই আপনি যেটাই বলেন না কেন আপনাকে সেই বলার পেছনে কিন্তু কারণ দিতে হবে। ইটস নট অ্যাবাউট জাস্ট আপনি অপিনিয়নটা দিয়ে আসলেন তাহলে কিন্তু হলো না। আপনাকে অপিনিয়নটা দেওয়ার সাথে সাথে কি করতে হবে, আপনি যে অপিনিয়নটা দিচ্ছেন কেন দিচ্ছেন তার কারণটা উল্লেখ করতে হবে। ইউ হ্যাভ টু মেক শিওর যে আপনি আপনার অপিনিয়নটাকে ব্যাকআপ দিয়ে আসতেছেন। আপনার অপিনিয়নটা আপনি জাস্ট হুদায় বলে আসবেন তাহলে কিন্তু হলো না। ইউ হ্যাভ টু গিভ দ্য রিজন বিহাইন্ড চুজিং অন পার্ট। আপনি তো যে কোনো একটা পার্টে চলে যাচ্ছেন, আপনি আইদার ফ্যামিলির দিকে যাচ্ছেন অর ফ্রেন্ডস এর দিকে যাচ্ছেন। আপনি যেদিকেই যাচ্ছেন না কেন যান, প্রবলেম নাই, বাট যেখানেই যান না কেন যাওয়ার
পেছনে আপনাকে একটা কারণ উল্লেখ করতে হবে অপিনিয়নে। আমি পার্সোনালি এখানে কি বলবো, আমি বলবো যে প্যারেন্টসরা সব থেকে বড় ভূমিকা রাখে। আমি এটার কারণ হিসেবে আমি এটা বলবো যে যেহেতু আসলে বাচ্চারা কোন খেলাটা খেলবে বা কোন বন্ধুদের সাথে মিশবে, কোন বইটা পড়বে, এটা ঠিক করে দেয় বাবা মা। তো ডেফিনেটলি বাবা মাই সব থেকে বড় ভূমিকা পালন করে একটা বাচ্চার ডেভেলপমেন্টের জন্য। তো আমি এটা লিখবো, চলেন লিখে ফেলা যাক। এই পার্টিকুলার ইসের জন্য আইডিয়া জেনারেট করা লাগবে না। কেন করা লাগবে না? কারণ এখানে আমরা নতুন করে কোনো কিছু লিখতেছি না। আমরা বডি প্যারাগ্রাফ 2 এবং বডি প্যারাগ্রাফ 1 এর মধ্যে আমরা যে যে জিনিসগুলো দেখে এসেছি সেগুলোরই আমরা এখানে অপিনিয়ন দিচ্ছি বডি প্যারাগ্রাফ 3 তে। তো ডেফিনেটলি বডি প্যারাগ্রাফ 3 এর জন্য কোনো আলাদাভাবে আইডিয়া জেনারেট করা লাগে না। তো লেটস হ্যাভ এ লুক কি লেখা যায়। জাস্ট আপনি এটা শুরু করতে গেলে আপনি এভাবে ইন মাই অপিনিয়ন অথবা আই থিংক সো এভাবে বলতে পারেন। ইন মাই অপিনিয়ন আমি দিয়ে লিখবো আর কি, in my opinion children's choice of friends books or music entirely মানে পুরোপুরি ভাবে, those of you don't know, entirely depends, এগুলো সম্পূর্ণভাবে ডিপেন্ডস করে কিসের উপর ডিপেন্ডস করে? অন দ্য ভ্যালু, মূল্যবোধের উপর। অন দা ভ্যালু, একটা বাচ্চা কোন বইটা পড়বে, কার সাথে বন্ধুত্ব করবে, কোন সোসাইটিতে গিয়ে মিশবে, কোথায় যাবে, কি করবে, এটা সম্পূর্ণভাবে নির্ভর করে ওই বাচ্চাটার মূল্যবোধের উপর, ওই বাচ্চাটার মন মানসিকতার উপর। এবং এই মূল্যবোধ যেটা, সেটা কিন্তু সে তার পিতামাতা থেকে পেয়ে থাকে। আমি সেই জন্যই বলবো যে পিতামাতা সব থেকে বড় ভূমিকা পালন করে। অলরাইট, বুকস অর মিউজিক এন্টায়ারলি ডিপেন্ডস অন দ্য ভ্যালুস দেই। সেখানে একটা ভোক্যাব ইউজ করতেছি, এই ভোক্যাবটার মানে যদি কেউ জানেন একটু বলেন। ইনস্টিলড মানে কি কেউ বলতে পারবেন? ডেফিনেটলি জানেন, এখানে অনেকেই জানেন। তো প্লিজ কেউ একজন আনমিউট করে বলেন ইনস্টিলড মানে কি আসলে। হ্যালো। ওয়েল, পার্টিসিপেট না করলে আসলে ভালো করে জিনিসটা হয় না সেভাবে। ইনস্টিলড মানে ডেফিনেটলি জানি, কেউ না কেউ বলেন। হ্যাঁ, সানভীর ভাই কিছুটা বললেন, আনমিউট করে আবার বলেন, শুনি নাই। না ভাই, এটা মানে আমি বুঝতেছি না এটার অর্থ কি হতে পারে। আচ্ছা, ইনস্টিলড, ওকে। Confusion আছে। সাবিহা জান্নাত আপু, ইনস্টিলড মানে কি? ভাইয়া গ্র্যাজুয়ালি বলা যায় বা ধীরে ধীরে। গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে? না আসলে। ওয়েল, ইনস্টিলড মানে আসলে গ্রাজুয়ালি হচ্ছে ডেভেলপ করা। ওয়েল, কাছাকাছি গেছে আর কি। ইনজেক্টের সিনোনিম, ঢোকাই দেওয়া আর কি। ইনজেক্ট করি না আমরা, তো এখানে সেই অর্থে আমরা ব্যবহার করতেছি যে ভ্যালুটা, যে ভ্যালুটা বাবা মা বাচ্চার মধ্যে ইনস্টিলড করে, প্রবেশ করিয়ে দেয় আর কি, সেটাই তাদেরকে তাড়িত করে কোন বন্ধুর সাথে সে মিশবে নাকি কোন বইটা পড়বে। তো এখানে ইনস্টিল বেসিক্যালি ব্যবহার করা হচ্ছে কি অর্থে? ইনস্টিল ব্যবহার করা হচ্ছে হলো আহ প্রবেশ করানো বা ইনজেক্ট করা। আপনি ইনজেক্টের সিনোনিম বলতে পারেন। যাই হোক, লেটস কাম ব্যাক হিয়ার। ভ্যালুস ইনস্টিলড বাই their parents. ওকে, আমি কি বললাম যে আমি মনে করি যে বাচ্চারা কোন বইটা পড়বে নাকি কোন ফ্রেন্ডের সাথে মিশবে, এগুলো এন্টায়ারলি ডিপেন্ডস করে ওই বাচ্চার মূল্যবোধের উপর, এবং ওই মূল্যবোধটা বেসিক্যালি তারা পেয়ে থাকে প্যারেন্টসদের থেকে। তো ডেফিনেটলি প্যারেন্টসরা সব থেকে বড় ভূমিকা পালন করে। সে কথাটাই বলবো যে দেয়ারফোর parents hold uh, significant holding
over their offspring. Those of you don't know about offspring বলতে আমরা আমাদের পিতামাতার offspring, সন্তান সন্ততি। Spring, then any other, that's a fact. So this is the end of my body paragraph, যার মধ্যে আমি আমার opinionটা দিয়ে দিলাম। ওকে, তো as of now কার কি কোশ্চেন আছে একটু জিজ্ঞেস করে ফেলেন। কোশ্চেন থাকা উচিত আসলে, I don't know why you guys don't ask question, but you should have. Okay, so আচ্ছা ভাই, I believe, yeah, sure. অপিনিয়নটা কি আরো থেকে মানে আরেকটু দেওয়া যায় নাকি এতটুকুই দেওয়া যায়? ভাই আপনার হাতে ওয়ার্ড লিমিট 250 থেকে 270, আপনার এখনো কনক্লুশন লেখা হয় নাই। অলরেডি ইন্ট্রো লিখে ফেলছেন, অলরেডি বডি প্যারাগ্রাফ 1 লিখে ফেলছেন, অলরেডি বডি প্যারাগ্রাফ 2 লিখে ফেলছেন। বডি প্যারাগ্রাফ 3 তে এসে আপনি যদি আরো বেশি করতে যান তাহলে এটা 300 প্লাস হয়ে যাবে। আপনাকে সুন্দর মতন একটা মার্ক দিয়ে দিবে আর কি, পেনাল্টি মার্ক দিয়ে দিবে। ওকে, জি জি আর কিন্তু এখনো কনক্লুশন লেখা হয় নাই, কাজে আপনি চেষ্টা করবেন। তো ভেরি গুড পয়েন্ট আপনি তুলছেন, আমি এটা নিজেও বলতাম যে অপিনিয়নটা চেষ্টা করবেন 2 থেকে 3 লাইনের মধ্যে দেওয়ার। 2 থেকে 3 লাইন বলতে যে সিম্পল সেন্টেন্সে বানায়েন না, কমপ্লেক্স সেন্টেন্সে চেষ্টা করবেন। কমপ্লেক্স সেন্টেন্সে 2 থেকে 3 সেন্টেন্স, কমপ্লেক্স কম্পাউন্ড বা কম্পাউন্ড যদি পান তো আরো ভালো কথা, বাট সিম্পল সেন্টেন্স দিবেন না। কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স আর কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সে তৈরি করার চেষ্টা করবেন। অপিনিয়ন শুড বি উইদিন 2 or 3 সেন্টেন্সেস। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আসলে থাকা উচিত, সেটা হলো ভাই আমি যদি দুই পক্ষ নিয়ে অপিনিয়ন দেই, আমি যদি বলি যে হ্যাঁ ঠিক আছে ফ্রেন্ডসদের ভূমিকাও দরকার আছে, আমি চাচ্ছি ফ্রেন্ডসদের ভূমিকা থাকুক, আমি চাচ্ছি পিতামাতার ভূমিকাও থাকুক, এটা করা যাবে কি না, এই পার্টিকুলার ক্ষেত্রে আসলে পার্শিয়ালি করা উচিত না। আপনি এটা অ্যাগ্রি ডিসঅ্যাগ্রিতে করবেন, বাট এইখানে একটা অপিনিয়ন দিতে হবে। হ্যাঁ, তো সেজন্য আসলে ওই দুই পক্ষেই চলে যাওয়াটা একটা ভালো কাজ না, যে কোনো এক পক্ষে আপনি যান, এটা আসলে কারোর করা উচিত ছিল এই কোশ্চেনটা। এনিওয়ে, তো আর কারো কোনো কোশ্চেন যদি থাকে এখানে শেষ করবো আর কি, আমরা আজকে কনক্লুশনটা লিখবো না, ক্লাসটা মোটামুটি শেষ। তো বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2, বডি প্যারাগ্রাফ 3 যেটা কিনা অপিনিয়ন, আইডিয়া জেনারেশন স্টাফ যেগুলো নিয়ে কথাবার্তা বললাম, এর মধ্যে কারো যে কোনো কোশ্চেন, এনিওয়ান জাস্ট আনমিউট করে কোশ্চেনটা করতে হবে।